প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস করব। গত দিনের ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বস এর যে নিয়মগুলো আছে, গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে এবং যেগুলো সচরাচর পরীক্ষায় আসে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে প্রথমে যেই লেসনটা আমরা শিখব সেটা হচ্ছে শুডের ব্যবহার। তো শুডের ব্যবহার আসলে দুইভাবে আসে। এই যে শুড আছে, শুডের ব্যবহার দুইভাবে আসে। দুইভাবে বলতে যেমন ধরেন যে এইখানে একটা হচ্ছে শুড হ্যাভ হ্যাড, এভাবে আসে পরীক্ষায় শুড হ্যাভ হ্যাড। তো শুড হ্যাভ হ্যাড যদি থাকে, এটার হচ্ছে কি, এটার বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, বাংলা অর্থ কোনো কিছু থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল। কোনো কিছু থাকা উচিত ছিল বোঝাতে এই শুড হ্যাভটা ব্যবহৃত হয়। তো আপনারা দেখেন যে ব্যাপারটা শুড হ্যাভ, যেমন ধরেন আমি আপনাকে বলতে পারি যে তোমার একটা বই থাকা উচিত ছিল, অথবা তোমার একটা গাইড থাকা উচিত ছিল, তোমার একটা শার্ট থাকা উচিত ছিল। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে লিখব? যেমন ধরেন এভাবে লিখতে পারি, এইখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার একটা বই থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড, ইউ শুড হ্যাভ হ্যাড আ বুক। আপনার একটা বই থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড। তো এই রাইট ফর্ম অফ ভার্বসে আপনাদের এই অংশগুলো আসবে কিভাবে? আমি বারবার বলি যে আপনাকে অর্থ দেখে বুঝতে হবে। ইউ শুড হ্যাভ। তো যেমন ধরেন আপনাকে এইটা এক্সাম্পল, আমি এটা আবার লিখলাম, এটা আবার হুবহু লিখলাম। তো লেখার পরে যেটা করলাম, ইউ শুড হ্যাভ, পরীক্ষায় যেভাবে দিবে সেটা হচ্ছে যেমন ধরেন এখানে ব্র্যাকেটের মধ্যে হ্যাভ দিল, ব্র্যাকেটের মধ্যে হ্যাড দিল। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই হ্যাভটাকে চেঞ্জ করে দিতে হবে। তার মানে আমরা জানি শুড হ্যাভ, শুড হ্যাভ, হ্যাভ এর পরে আমরা জানি কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে আপনার হ্যাড। হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। এভাবেও আসতে পারে, অথবা আপনি এখানে নাউন দেখে বুঝতে পারবেন। শুড হ্যাভ হ্যাড, পরবর্তী অংশ যদি নাউন থাকে, এই নাউন দেখে বুঝতে পারবেন এই অংশে কি হবে, হ্যাড হবে। যেহেতু এই নিয়মটার মধ্যে পড়ে যাচ্ছে, আমরা জানি শুড হ্যাভ হ্যাড এর পরে কি হবে, নাউন হবে। এটা গেল শুড হ্যাভ হ্যাড এর প্রথম যে নিয়মটা সাধারণত পরীক্ষায় আসে। এরপরে কোনো কিছু করা উচিত ছিল, আপনার এইখানে আরো এক্সাম্পল দিতে পারে। ইউ শুড হ্যাভ হ্যাড আ শার্ট, আপনার একটা শার্ট থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড আ শার্ট, আপনার একটা শার্ট থাকা উচিত ছিল। তো শিক্ষার্থীরা আপনারা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন পরবর্তী অংশটা, কোনো কিছু করা উচিত ছিল, এই শুড হ্যাভ হ্যাড। আমরা যদি সাধারণভাবে এভাবে বলতে পারি যে ইউ শুড স্টে এট হোম, ধরো আমি প্রথমে এভাবে লিখতে পারি, ইউ শুড স্টে অ্যাট হোম, আপনার উচিত ঘরে অবস্থান করা। সেন্টেন্সটা দেখেন, এটা হচ্ছে এই পুরোটা অংশ কি, এই পুরোটা অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই পুরোটা অংশ প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স।
আর এই যেগুলো আলোচনা করছি এখান থেকে ধরেন এতটুকু পর্যন্ত পুরোটাই কি, এই পুরোটাই হচ্ছে আপনার পাস্ট টেন্স। এই পুরোটাই হচ্ছে কি পাস্ট টেন্স। তো আপনি এই বিষয়টা লক্ষ্য করেন, প্রেজেন্ট টেন্সে শুড কিভাবে ব্যবহার হচ্ছে, পাস্ট টেন্সে শুড কিভাবে ব্যবহার হচ্ছে। আপনি যদি যেমন এখানে পাস্ট টেন্সে শুড ব্যবহার করছি আমি, তো এই শুড ব্যবহার করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। শুড ব্যবহার কিন্তু একলা আসছে না, শুড হ্যাভ হ্যাড এগুলো নিয়ে আসছে, শুড হ্যাভ নিয়ে আসছে। তো প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সে কিভাবে শুড ব্যবহৃত হয় আশা করি সেটা আমি বোঝাতে পেরেছি। এবার শুডের আরেকটা নিয়ম যাই, এটাকে ধরি আমি 1 নাম্বার নিয়ম, এটাকে ধরলাম 1 নাম্বার নিয়ম, আর নিচে যে অংশটা দিয়েছি এটাকে ধরলাম কি 2 নাম্বার নিয়ম। কোনো কিছু করা উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ। কোনো কিছু করা উচিত ছিল এই ধরনের অর্থ যদি বোঝায়, এই ধরনের অর্থ যদি বোঝায় তখন আপনাকে যেটা করতে হবে, যেমন ধরেন শুড হ্যাভ, আপনার স্টাডি করা উচিত ছিল, তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, তার মানে ইউ শুড হ্যাভ হেল্প মি। অতীতের ঘটনা কিন্তু কোনো কিছু উচিত ছিল। আর এখানে কি বলেছে, কোনো কিছু থাকা উচিত ছিল। কোনো কিছু থাকা উচিত ছিল বলতে কি, কিছু মানে কি কোনো নাউন আর কি, কোনো নাউন বা কোনো জিনিসপত্র, মানে এখানে কোনো নাউন বা জিনিস থাকা উচিত ছিল, যেমন ধরেন বই থাকা উচিত ছিল। কিন্তু এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি কোনো কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হেল্প দ্য পুয়ার। যেমন এখানে যে সেন্টেন্সটা লিখেছি এটার বাংলা আমি যদি এটার ইংলিশে যদি আমি কনভার্ট করি সেটা কি হবে, তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ হেল্প মি। আপনার আমাকে সাহায্য করা উচিত ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী, যে কথাটা বলেছে, আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, তোমার আমাকে বইটা দেওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গিভেন দ্য বুক। ইউ শুড হ্যাভ গিভেন দ্য বুক। তোমাকে আমার বইটা দেওয়া কি ছিল, উচিত ছিল। এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের, এটা আমরা কি শিখলাম, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে শুডের ব্যবহার, প্রেজেন্ট টেন্স শুডের ব্যবহার আমরা জানি, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমনটা এখানে কি দিয়েছি, প্রেজেন্ট ফর্ম দিয়েছি। ইউ শুড স্টে অ্যাট হোম, আপনার ঘরে অবস্থান করা উচিত। আবার বলেছে কি কোনো কিছু থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ বুক। কোনো কিছু থাকা উচিত ছিল বলতে শুড হ্যাভ হ্যাড এর পরে যেই জিনিসটা থাকা উচিত ছিল আপনি সেটাই বসাবেন। এখানে বই থাকা উচিত ছিল, আমি কি দিয়েছি, বুক দিয়েছি। কোনো কিছু করা উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হেল্প মি, আমাকে সাহায্য করা উচিত ছিল। মানে কোনো কাজ, কিছু বলতে এখানে কোনো কাজকেই বোঝাচ্ছে। ইউ শুড হ্যাভ গিভেন দ্য বুক, আপনার উচিত কি আমাকে বইটা দেওয়া উচিত ছিল। তো এরপরে আসি এখানে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এই দুটো শব্দের অর্থই কি, যাতে। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এই দুটো শব্দের অর্থই হচ্ছে কি যাতে। তো শিক্ষার্থীরা আপনারা লক্ষ্য করেন যে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, যাতে। তো এখানে দেখেন আমি দুটো রুল দিয়েছি আপনার জন্য। দুটো রুলের মধ্যে যেমন ধরেন প্রেজেন্ট টেন্সে কি হবে, সো দ্যাট যদি সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্স যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তখন সো দ্যাট এর পরে আপনাকে কি দিতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, কুড হবে না, মে, ক্যান অথবা মে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সট্রা অংশ, এক্সটেনশন যাকে বলে, এক্সট্রা অংশ। তো আপনি এখানে লক্ষ্য করেন যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, প্রেজেন্ট টেন্স, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই যে আই এম লার্নিং ইংলিশ
I am learning English so that sorry, I get a good job in the future, যাতে করে আমি কি ভবিষ্যতে ভালো একটা চাকরি পাই। ফিউচার, তো বিষয়টা আপনি লক্ষ্য করেন, আই এম লার্নিং ইংলিশ সো দ্যাট আই ক্যান গেট আ গুড জব ইন দ্য ফিউচার। তো এইখানে দেখেন সেন্টেন্স, এই অংশটা কোন টেন্সে আছে? আই এম লার্নিং ইংলিশ। প্রথম অংশ আছে, এটা কোন টেন্সে? এটা আছে আপনার প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? সো দ্যাট এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে সো দ্যাট এর পরে কি হবে? ক্যান অথবা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো এখানে বলেছে গেট, তার মানে আমি জানি এখানে ক্যান এর পরে V1 বসবে, অর্থাৎ অ্যান্সার হবে কি? সো দ্যাট অ্যান্সার হবে ক্যান গেট। অ্যান্সার হবে ক্যান গেট। ঠিক একইভাবে দ্বিতীয় আরেকটা নিয়ম আছে, এটার নিয়ম কিন্তু একটু ব্যতিক্রম। যেমন ধরেন সেন্টেন্স যদি কিসে থাকে? সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে, এটা এখানে কোন টেন্সে আছে? এটা এখানে সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে তখন সো দ্যাট এর পরে কি বসবে? কুড অথবা মাইট বসবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল বলতে পারি, she phoned me so that I contact অথবা meet the যাতে করে I meet him। তো সে আমাকে ফোন করেছে, সে আমাকে কল দিয়েছে, সো দ্যাট, যেহেতু এই অংশটা কোন টেন্সে আছে? এই অংশটা প্রথম অংশটা কোন টেন্সে আছে? এই প্রথম অংশটা এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে। এই অংশে আছে পাস্ট টেন্সে। যদি পাস্ট টেন্স থাকে, যদি পাস্ট টেন্স থাকে, এই প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে, সো দ্যাট এর পরবর্তী অংশ আমাকে কি করতে হবে? কুড অথবা মাইট নিতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। তো আমি কি করলাম এখানে, যেহেতু পাস্ট টেন্স আছে আমি কুড মিট দিই, কুড মিট, তার মানে অ্যান্সার হবে কুড মিট, যাতে করে আমি কি করতে পারি? মিট করতে পারি। she phoned me so that I could meet him, যাতে করে আমি কি করতে পারি? তার সাথে মিট করতে পারি বা দেখা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম শুডের ব্যবহার, শুডের পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে শুড কিভাবে ব্যবহৃত হয়, পাস্ট টেন্সে শুড কিভাবে ব্যবহৃত হয়। ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট। ইন অর্ডার দ্যাট মানে কি? যাতে করে, যাতে। সো দ্যাট মানেও কি? একই কথা। তো গতদিন আমরা রুল নাম্বার এই 10 পর্যন্ত করেছিলাম। 10 পর্যন্ত করার পরে আমরা স্টপ করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা পুরোপুরি 11 থেকে শুরু করব। তো আপনারা যেটা করবেন, ক্লাস শুরুর পূর্বে তো আপনি দেখেন যে টুমরো, দ্য আফটার টুমরো, নেক্সট, ইন দ্য ফিউচার, ইন দ্য টাইম টু কাম ইত্যাদি যদি থাকে, ইত্যাদি ফ্রেজ বা ওয়ার্ডগুলো যদি থাকে, তখন ওই সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ধরেন উই গো দেয়ার ইন ফিউচার, তার মানে কি হবে? শ্যাল অথবা উইল দিতে পারেন। উই শ্যাল, উই উইল দেন, উই উইল গো দেয়ার। এখানে শ্যাল আর উইলের মধ্যে তেমন একটা পার্থক্য ধরা হয় না, আপনি যে কোনো একটা ব্যবহার করলেই অ্যান্সার মার্কস পেতে পারেন। আগে সেটার পার্থক্যটা ধরা হতো, কিন্তু এখন পার্থক্য ধরা হয় না। উই উইল নট গো দেয়ার, আপনি চাইলে শ্যাল দিতে পারেন ইন ফিউচার। কেন এখানে উইল নট দিচ্ছি? কারণ আমরা জানি ইন ফিউচার থাকলে
সেটা ফিউচার ইনডিফিনিট। উই উইল নট, অ্যান্সার হবে কি উইল নট go there. নীলা কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমরো। তো আমরা জানি দ্য ডে আফটার টুমরো থাকলে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। নীনা উইল কাম ফ্রম ঢাকা, ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল কাম ফ্রম ঢাকা টুমরো। এই গেল 12 নাম্বার। তো এখানে আরেকটা নিয়ম আছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যেটা সবসময় মাথায় রাখবেন, বিফোরের বিফোরে, আফটারের আফটারে, একই সাথে দুটো রুল। তো আমি যদি এভাবে বলি, বিফোর বিফোরের বিফোরে, বিফোরের বিফোর, ঠিক একইভাবে আমি লিখলাম কি এখানে আফটার লিখলাম, এখানে আফটার লিখলাম। তো বিফোরের বিফোরে, বিফোরের বিফোরে অর্থাৎ পূর্বের পূর্বে, পূর্বের পূর্বে, এই যে বিফোর মানে কি পূর্বে, এই পূর্বের পূর্বে, বিফোরের বিফোরে সবসময় পাস্ট পারফেক্ট, এখানে লিখে রাখেন পাস্ট পারফেক্ট। আফটারের আফটারও ঠিক একই রকম হবে, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট, আফটারের আফটার অর্থাৎ পরের পরে পাস্ট পারফেক্ট। তো এইখানে একটা খালি জায়গা আছে, এইখানে একটা খালি জায়গা আছে, দেখেন পূর্বের পূর্বে পাস্ট পারফেক্ট, পরের পরে পাস্ট পারফেক্ট, এখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা, এখানে একটা খালি জায়গা, যে খালি জায়গা আছে এখানে হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক একই বিফোরের ক্ষেত্রেও একই হবে পাস্ট ইনডিফিনিট, আবার আফটারের এখানেও যে খালি জায়গা আছে এখানে হবে কি পাস্ট ইনডিফিনিট। আপনি দেখেন বিফোরের বিফোরে, আফটারের আফটারে সবসময় কি বিফোরের বিফোরে, আফটারের আফটারে, বিফোরের বিফোরে, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট। এই যে এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গা আর এই খালি জায়গা, এটা কি পাস্ট ইনডিফিনিট। তো আপনি এখন লক্ষ্য করেন যে এখানে কি বলেছে, উই রিচড আওয়ার বিফোর দ্য বেল র্যাং। তো আমি দেখতে পাচ্ছি বিফোরের পরবর্তী অংশ কি, বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট, ওরা কিন্তু রুল ঠিকই মেনেছে। যেমন ধরেন বিফোরের পরের অংশ পাস্ট ইনডিফিনিট না, এই যে পাস্ট ইনডিফিনিট, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট দিয়েছে, কিন্তু বিফোরের পূর্বে একটা খালি ঘর আছে, তো আমাদেরকে ওটা কিন্তু ফিল আপ করতে হবে। তো বিফোরের পূর্বে কোন টেন্স আছে, বিফোরের পূর্বে আছে পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের রুল আমরা কি জানি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমি এখানে কি দিব, উই হ্যাড রিচড, REACHED, রিচড। আশা করি বুঝাতে পেরেছি। তো যেহেতু পাস্ট পারফেক্ট সে কারণে এইখানে দেখেন যে দিয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, খালি জায়গায় কি হবে পাস্ট ইনডিফিনিট। তো এইখানে যেটা আছে আপনি লক্ষ্য করেন কাম কেম, তো কামের পাস্ট ফর্ম কি কেম, তার মানে এটার অ্যান্সার হবে কেম। কেন কেম দিয়েছি, কারণ কি আমরা জানি বিফোরের বিফোরে, পূর্বের পূর্বে পাস্ট পারফেক্ট, আর খালি জায়গা যেটা থাকবে এটাতে পাস্ট ইনডিফিনিট। ঠিক এই কারণে আমরা এটাতে কি দিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কি জানি যে ভার্বের কোন ফর্ম হবে পাস্ট ফর্ম, কাম কেম কাম। তো এখন দেখেন
এই ঠিক একই রকম এখানে আফটারের যে নিয়মটা দিয়েছি হুবহু এটাই। দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন। দেখেন আফটারে এই যে আমার তো ফিল আপ করতে হবে আফটারের পরের অংশ। আফটারে কোন টেন্স হবে? আফটারে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে কি? হ্যাড। হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। আমি জাস্ট আফটারে পাস্ট পারফেক্ট টেন্স বসিয়ে দিয়েছি, এর বেশি কিছু না। দ্য পেশেন্ট যে কথাটা বলেছে, দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হেড কাম। দেখেন আফটারে তারা কোন টেন্স দিয়েছে? পারফেক্ট। তো খালি জায়গা, সামনে যে খালি জায়গা এটাতে কি হবে? পাস্ট ইনডিফিনিট। দ্য পেশেন্ট কি? ডাইট, পাস্ট ইনডিফিনিট, DIED। দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হেড কাম। তা আমি আফটারের পূর্বে কোন অংশ দিয়েছি? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি। তো 14 নম্বর যে নিয়মটা আছে খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবেন এটা। আসলে একবার পড়লে মনে থাকবে না, বারবার পড়তে হবে, তখন আপনার কি মনে থাকবে। এই যে এক্সাম্পল গুলো আছে, যেমন ধরেন দুটো গ্যাপওয়ালা এক্সাম্পল গুলো কিন্তু আসবে এখানে। নো সুনার হ্যাড দেন, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। তো নো সুনার হ্যাড এটা একটা অংশ, স্কার্সলি হ্যাড এটা একটা অংশ, হার্ডলি হ্যাড। এই তিনটারই প্রথম অংশ হচ্ছে কি? হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড। তো এগুলোর প্রথম অংশের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এই যে এই অংশটা আছে নো সুনার হ্যাড, এই অংশটাতে পাস্ট পারফেক্ট। তো দেন, দেন, ওয়েন এগুলোর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এগুলোর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আপনি দেখেন যে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স। নো সুনার হ্যাড দ্য বেল, নো সুনার হ্যাড দ্য বেল রিং, র্যাং, কি হবে? রাং, RUNG। পারফেক্ট টেন্সে কি? এখানে কিন্তু হেড দেওয়া আছে, হেড দেওয়া আছে, আপনাকে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এটার রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? যেমন ধরেন রিং এর প্রেজেন্ট ফর্ম যদি কি হয়? রিং যদি প্রেজেন্ট ফর্ম হয়, এটার পাস্ট ফর্ম কি? র্যাং। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাং। রিং, র্যাং, রাং। তার মানে এখানে আমরা কোনটা দিব? পারফেক্ট টেন্সের সাথে কোনটা হয়? দ্য বেল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এটা, পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, রাং বসাতে হবে। No sooner had the bell rung, uh, rung then the teacher। তো পরবর্তী অংশ কি বলেছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। then the teacher এখানে অ্যান্সার কি হবে? এন্টারের জায়গায় আমরা দ্বিতীয় অ্যান্সার যেটা দিব সেটা হচ্ছে কি? দ্বিতীয় অ্যান্সার যেটা দিব সেটা হচ্ছে কি? entered। No sooner had the bell rung then the teacher entered। তো পরবর্তী অংশ কি দিয়েছি? দ্বিতীয় অংশে পাস্ট টেন্স দিয়েছি। তো এটা করি, স্কার্সলি হ্যাড হি, হ্যাড যেহেতু আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যারাইভড। দ্বিতীয় অ্যান্সারটা কি হবে? হোয়েন দ্য বাস, পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, হোয়েন দ্য বাস লেফট। তো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, লিভের পাস্ট ফর্ম কি? লেফট। ঠিক একইভাবে এটাতে কি হবে? হার্ডলি হ্যাড যে মাত্রমা যখনই দ্য স্নেচার মানে কি? ওই যে মানে সিসকে চোর, যেগুলো মানে কি টান দেয়, মানে পিছন থেকে ব্যাগগুলো টান দেয়। টেকেন দ্য চেইন, টেকেন পাস্ট পারফেক্ট টেন্স, সে কারণে আমি কি দিলাম? টেকেন দ্য চেইন। পরবর্তী অংশ হোয়েন হি দ্য চেইন, হোয়েন হি ran away। হোয়েন হি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে, আমাকে কি দিতে হবে? ran away। তো যাই
পরবর্তী অংশ দেখি। সিন্স যুক্ত সেন্টেন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে, সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন ধরুন এখানে সিন্স আছে, এটার পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। গ্যাপ হবে, অ্যান্সার দি গ্যাপ। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গ্যাপ আপ স্মোকিং। অনেকদিন আগে সে কি করেছে? স্মোকিং ত্যাগ করেছে। পরবর্তী অংশে যাই। 5 years have passed since এই দেখেন এটা কোন টেন্সে আছে? পারফেক্ট টেন্সে আছে। 5 years have passed since he, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট, সিন্স হি লেফট দ্য হাউস, LEFT। 5 বছর আগে সে ঘর ত্যাগ করেছে। তার মানে আমরা যেটা শিখলাম, সিন্স যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমনটা আমরা এখানে দিয়েছি। পাস্ট ইনডিফিনিটের কারণে ভার্ব আমি কিসে দিয়েছি? পাস্ট ফর্মে দিয়েছি। তো সিন্স যুক্ত সেন্টেন্স, এটা দেখেন, সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে সিন্সের আগে বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর আগে। সিন্স পাস্ট পারফেক্ট, আই হ্যাড মেট হিম ফার্স্ট, তার মানে পাস্ট টেন্স হ্যাড মেট হিম ফার্স্ট। আমি অনেক বছর আগে তার সাথে আমার কি হয়েছিল? প্রথম দেখা হয়েছিল বা প্রথম সাক্ষাৎ হয়েছিল। তো এভাবে করলাম। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর আগে। মেনি ইয়ার্স সিন্স পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট, আই হ্যাড ভিজিটেড দেয়ার। পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট, আমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে। সুতরাং I had visited there. It was many years since I had visited there. অনেক বছর আগে আমি তার সাথে কি করেছি? দেখা করেছিলাম। It was many years since I had visited there. প্যাসিভ ভয়েস, আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ ভয়েস কাকে বলে সেটা আপনারা হয়তো জানেন। প্যাসিভ ভয়েস, তো এই প্যাসিভ ভয়েস হচ্ছে যেটা সবসময় কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, যেখানে সাবজেক্ট নিজে নিজে কোনো কাজ করতে পারে না। যেমন ধরেন দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম। দেখেন এই কাজটা, এখানে আবার ডু বলেছে, এই করার কাজটা কি কাজে করতে পারে? পারে না। তার মানে এখানে সাবজেক্টটা প্যাসিভ, অ্যাক্টিভ না। সাবজেক্টটা হচ্ছে কি? প্যাসিভ। তো আপনি এই বিষয়টা লক্ষ্য করেন যে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে? প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট সে নিজে নিজে কোনো কাজ করতে পারবে না। যেমন ধর দিস ওয়ার্ক ওয়াজ ডো বাই হিম, কাজটা করা, এই করার কাজটা কি এই ওয়ার্কে করবে? করতে পারবে না। তার মানে এই সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভে আছে। তার মানে আমাকে বলেছে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে আমি এখানে কি দিব? দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তারপর একইভাবে দেখেন দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই হিম, SOLVED। যেহেতু প্যাসিভ, প্রবলেম তো নিজে নিজে সলভ, এই প্রবলেম সলভের কাজটা তো এই সলভে করবে না, সলভের কাজটা তো প্রবলেম করবে না, অন্য কেউ করেছে, সে কারণে এটা প্যাসিভ। আর আমরা জানি প্যাসিভে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো দ্য স্কুল ওয়াজ, ঠিক একইভাবে আপনারা লক্ষ্য করেন দ্য স্কুল ওয়াজ ক্লোজ ফর সাইনডাই। মানে সাইনডাই শব্দের অর্থ কি? অনির্দিষ্টকাল, অনির্দিষ্টকালের জন্য স্কুলটা কি বন্ধ হয়ে গিয়েছে। তো আপনি লক্ষ্য করেন যে
দ্য স্কুল ওয়াজ ক্লোজড, অ্যান্সার হবে ক্লোজড। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ফর সানডে, অনির্দিষ্টকালের জন্য স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ না কেউ কি করেছে, বন্ধ করে দিয়েছে। পরবর্তী অংশে যাই। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টি ভার্বের সাথে আইএনজি বসে, অথবা দ্বিতীয় ভার্বের পরে টু বসে। এখানে দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ভার্বের আগে টু বসে, কিন্তু আচ্ছা আগে এটা করি তারপর বলছি কেন টু বসবে। হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, দেখেন হি স দ্য বয় আমরা জানি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসবে, যেহেতু স একটা ভার্ব, এই প্লে একটা ভার্ব, তার মানে অ্যান্সার হবে হি স দ্য বয় প্লেইং, সে দেখেছে, PLAY, হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, সে দেখেছে বয়রা কি করছে, ফিল্ডে খেলছে। আই হার্ড হিম, আমি তাকে শুনলাম, কি শুনলাম, বলতে শুনলাম। তার মানে এই পাস্ট একটা টেন্স আছে, এখানে কি আছে, পাস্ট টেন্স আছে, সরি হ্যাঁ ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব আছে। আই হার্ড হিম স্পিকিং, আই হার্ড হিম স্পিকিং, তাকে আমি কি করেছিলাম, বলতে শুনেছিলাম। আই হার্ড হিম স্পিকিং। তো দেখেন হি হেল্পস মি মেকিং দ্য হাউস, দুটো ভার্ব আছে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে, তো মেকিং দিয়ে দিলাম, মেকিং দ্য হাউস। কিন্তু দুটি ভার্ব থাকলে মাঝে মাঝে আপনাকে টু বসাতে হবে, দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসাতে হবে, কিন্তু ওই সেন্টেন্সটা তারা উদ্দেশ্য বোঝাতে হবে। যেমন ধরেন এখানে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি নিউজ পেপার, আমি লাইব্রেরিতে গিয়েছি কি জন্যে, নিউজ পেপার পড়ার জন্যে, উদ্দেশ্য কি এখানে নিউজ পেপার পড়া। কিন্তু যেমন ধরেন হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, সে বাচ্চাগুলোকে মাঠে খেলতে দেখেছে, এখানে কিন্তু এই সেন্টেন্সে কোনো উদ্দেশ্য নাই, কিন্তু উদ্দেশ্য কিন্তু এখানে আছে, মাঠে খেলছে, এখানে তো কোনো উদ্দেশ্যের কথা উল্লেখ নেই, কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে কি, সে লাইব্রেরিতে গিয়েছে কি জন্য, নিউজ পেপার পড়ার জন্য। তার মানে যখন একটা সেন্টেন্সে ভার্ব দুটো থাকবে এবং ওই সেন্টেন্স দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝাই, তখন দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে, দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে, তার মানে এখানে অ্যান্সার হবে টু রিড। হি রিপেয়ার্ড দ্য বোট, সে বোটটা রিপেয়ার করেছে, সংস্কার করেছে, টু সেল ইট, এটা কি জন্য, বিক্রি করার জন্য, টু সেল ইট, সে বোটটা সংস্কার করেছে এটা বিক্রি করার জন্য। এরপরে যাই, অ্যাক্টিভ ভয়েসে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট অবশ্যই মেমোরাইজ করে ফেলবেন। অ্যাক্টিভ ভয়েসে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অবশ্যই মুখস্থ করে ফেলবেন। যে অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করে আর কি, প্যাসিভে তো সে সাবজেক্ট তো কাজই করতে পারে না। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু, এইগুলো যদি থাকে তখন ওই সেন্টেন্সটা কি হবে, ওই সেন্টেন্সটা এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ধরেন হি ক্যান ডু ইট ইজিলি, ক্যানের পরে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম, তার মানে অ্যান্সার দেব ডু, প্রেজেন্ট ফর্ম, হি ক্যান ডু ইট ইজিলি। এরপরে এভরিবডি শুড, শুডের পরে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে, শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, তার মানে এখানে আমি রেসপেক্ট দিলাম, এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। তো ইট মে, মেয়ের পরে এই যে মে আছে, মেয়ের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ইট মে রেইন টুমরো, আগামীকাল কি হতে পারে, বৃষ্টি হতে পারে। তারপরে যাই, দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম, দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সাম, ওই ছেলেটা মানে এই ইয়েটা সলভ করতে পারে, ওয়ার্কআউট কোনো কিছু সমাধান করা, অঙ্কটা সমাধান করতে পারে, ক্যান ওয়ার্কআউট যা আছে তা থেকে যাবে, ওয়ার্কআউট দ্য সাম। হি কুড নট ইট, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড নট ইট যা আছে তা থেকে যাবে।
he could not eat all the mangoes. You must do your duty properly. তাহলে must এর পরে যেটা আছে সেটা থেকে যাবে। You must do your duty properly. তো এগুলো যদি প্যাসিভ হয়, এগুলোর পরে বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখেন এগুলো যদি প্যাসিভে হয়, এগুলো বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সেন্টেন্স যদি প্যাসিভ থাকে, এই সমস্ত মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে, এদের পরে বি আসবে, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো এখানে আমি অ্যান্সার কি দিব, যে দেখেন দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি। তার মানে এটা কি, ওয়ার্কের কাজটা নিজে নিজে করতে পারে, কাজকে কি নিজে নিজে করতে পারে, পারে না। তার মানে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যেহেতু আছে, আবার ক্যান যেহেতু আছে, ক্যানের পর আমাকে কি আনতে হবে, রুল অনুসারে বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে ক্যান বি ডান। ডু আছে, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। ডু এর পাস্ট পার্টিসিপল দিলাম কি, ডান। তো all the mangoes could be eaten, could be eaten. All the mangoes could be eaten. Your duty must perform. Your duty must be performed very soon. তার মানে আমি বি দিলাম, performed. Your duty must be performed very soon. আপনাকে আপনার ডিউটিটা খুব দ্রুত পারফর্ম করতে হবে। তো শিক্ষার্থী, আমরা আজকের দিনে আরো 10টা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যেটা কাজ, এই নিয়মগুলো আসলে একেবারে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। আমি যতই পড়াই বা আপনি কিন্তু বাসায় যদি আপনার কাজগুলো না করেন, এগুলো চাইলে লিখেও নিতে পারেন, অথবা যদি আপনার শীট আকারে দরকার হয়, সেটা এখানে যে শীটটা আমি সলভ করছি, আপনি দেখে দেখে এটা কমপ্লিট করে ফেলতে পারেন। আর অত বেশি কিছু না। আর বিশেষ করে যেটা করতে হবে, আপনাকে এই রুলসগুলো আপনাকে লিখে নিতে হবে। রুলসগুলো লিখে নিলে হবে কি, আপনার মাথায় গেঁথে থাকবে। আর যদি না লিখেন, সেগুলো না লেখার মধ্যেই থেকে যাবে আর কি। বিশেষ করে এইভাবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যেগুলো পরীক্ষা আসে সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করব। রাইট ফর্ম অফ ভার্ব মানে এখানে মোটামুটি অনেক ধরনের নিয়ম আসে। যেমন ধরেন এই যে ভয়েস থেকে আসবে, তারপর ধরেন এই যে সো দ্যাট, এগুলো তো লিঙ্কার। সো দ্যাটকে আসলে লিঙ্কার বলে, একদম প্রথম ক্লাসের, আজকের ক্লাসের শুরুতে যেটা করিয়েছি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটাকে লিঙ্কার বলে। তবে এটা কানেক্টর হিসেবেও ব্যবহৃত হয়। তো সো দ্যাট এর পরে কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান কখন হবে, ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট হলে ক্যান, পাস্ট ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ক্যান, পাস্ট ইনডিফিনিট হলে কুড। তো এই ব্যাপারগুলো আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন। আর রুলসগুলো বারংবার পড়ে ফেলার চেষ্টা করবেন, বারবার পড়ার চেষ্টা করবেন আর কি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।